এক কাপ চা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করছি ভালো আছেন, সব সময় ভালো থাকুন এই শুভকামনা। আজকে আমি সম্পূর্ণ আমার নিজের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু ভাগাভাগি করব। অর্থাৎ আমি কিছু কাজ করি, সেটি সম্পর্কে আমার যারা বন্ধু আছেন সোশ্যাল মিডিয়াতে তারা অনেকেই জানেন, এবং কাছে থেকে যারা আমাকে চেনেন, আমার সহকর্মী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারাও সবাই জানেন। কিন্তু সকলে পুরোটা জানেন না যে আমি কি কাজ করছি। অনেকেই আমাকে বলেন যে আপনি এখানে গেলেন, আপনার ছবি দেখলাম, আপনি কি করছেন ওখানে, কি ধরনের কাজ। সেই কাজগুলো নিয়েই আজকে আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি তো শিক্ষক, এটা সবাই আপনারা জানেন, শিক্ষক ছিলাম। এই মুহূর্তে অবশ্য আমি অবসরে আছি, এটা বলেছি অনেকবার। তো শিক্ষকতা জীবন শুরু থেকেই আমি অনেকটা পথ হাঁটতে হয়েছে শিক্ষকতা জীবনে। শিক্ষার্থীদের সঙ্গেই আমার সময় কেটেছে অধিকাংশ সময়। তখন থেকেই আমার, এটা সবাই করে, আমার একটু ব্যক্তিগত উদ্যোগ বা ইচ্ছে বা আগ্রহ বা করার জায়গা ছিল, সেটি হচ্ছে শিক্ষার্থীদের জন্য কিছু করা। তো শিক্ষার্থীদের জন্য কি করা সেটি আমি চেষ্টা করেছি। তাদের অনেক, আমরা জানি সকলেই যে আমাদের প্রতিষ্ঠানগুলোতে সকল খুব আর্থিকভাবে সক্ষম শিক্ষার্থীর সংখ্যা সবাই নয় বা থাকে না সকলের। অনেক শিক্ষার্থী আছেন যাদের আর্থিক সঙ্গতি সেভাবে নয়, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। অনেক মানুষের চাকরি বাকরির চেষ্টা করে দেওয়া বা সহায়তা দেওয়া, যে কোনোভাবেই তাদেরকে সহায়তা দেওয়ার চেষ্টা করেছি আমার জায়গায় দাঁড়িয়ে থেকে, সাধ্য মতোভাবে যেটুকু আমার পক্ষে করা সম্ভব। সব কিছুই তো আমার পক্ষে করা সম্ভব না, যেটুকু পেরেছি। তো আমি যখন অবসর গ্রহণ করলাম, তখন আমি ভাবলাম যে এই মুহূর্তে তো আমার ছাত্রছাত্রীদের সঙ্গে সেইভাবে যোগাযোগ নাই, এমনিতে কথা হয় বা যারা যোগাযোগ করে বা দেখা হয়, সেভাবে প্রতিদিনের যে দেখা হওয়ার বিষয়টা সেটি কিন্তু এই মুহূর্তে নেই। তো আমি ভাবলাম যে তাহলে আমি একটু অন্য ধরনের কাজ করি। আমি সেই কাজটাই আজকে আপনাদের সঙ্গে এক কাপ চায়ে বলতে এসেছি। আমি লেখালেখি করি, আপনারা অনেকেই জানেন এটি। আমার বেশ কিছু প্রকাশনা আছে, অর্থাৎ প্রকাশিত হয়েছে কাব্য, উপন্যাস, গল্পগ্রন্থ, ভ্রমণ গদ্য, বা সামনে হয়তো বেঁচে থাকলে আরও প্রকাশিত হবে। সেইখানে আমার ব্যক্তি মানুষ, আমাকে প্রকৃতি খুব টানে, আমি প্রকৃতির কাছে যেতে পছন্দ করি। তার মধ্যে পাহাড় আমাকে সাংঘাতিকভাবে টানে। পাহাড় অনেকটাই আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। আমি দেশে বা দেশের বাইরে যেখানেই যাই, সেখানে আমি চেষ্টা করি পাহাড়ে যেতে, পাহাড়ে দেখতে। সমুদ্রও ভালো লাগার বিষয়, নিঃসন্দেহে পাহাড় আমার অনেকটা জুড়ে আছে। সেই পাহাড়ে আমি বাংলাদেশের যে 3 পার্বত্যাঞ্চল, সেই 3 পার্বত্যাঞ্চলেই কিন্তু আমার অনেকবার যাওয়া হয়েছে। হয়তো দুর্গম সব জায়গায় যাওয়া হয়নি, তবে অনেক দুর্গম জায়গাতেই যাওয়া হয়েছে। এবং পাহাড়ের সাথে আমার পরিচয় ঘটেছিল 80-র দশকে, সামনাসামনি। আমি সেই থেকেই পাহাড়ের প্রেমে পড়ে গেছি, এবং অনেকটা ভালো লাগা আমার কাজ করে, সাংঘাতিকভাবে টানে। একটি কথা বললাম যে ওই টান, আকর্ষণ বোধ করি আমি পাহাড়ে। আমি জানি না পাহাড়ের কী গাম্ভীর্য, কী একাকিত্ব, কী বিরাটত্ব, কোনটা আমাকে টানে আমি আলাদা করে বলতে পারবো না, তবে সাংঘাতিকভাবে টানে। সেই পাহাড়েই আমি বিভিন্ন সময়ে গিয়েছি। চাকুরির জীবনের শেষের দিকে গিয়েছি, আবারও বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি অনেকবার গিয়েছি। এখানে বলে রাখা ভালো, খুবই ব্যক্তিগত ব্যাপার বলছি, আমার বিয়েটাও হয়েছে কিন্তু পাহাড়ে। তো সেই থেকে পাহাড়ের নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষরা কিন্তু অত্যন্ত কষ্টের জীবনযাপন করে। আপনাদের যারা পাহাড়ে গিয়েছেন বা জানেন, বা ওই এলাকার মানুষ, তারা তো জানেনই, যারা গিয়েছেন তারাও কিন্তু জানেন যে তাদের জীবন সংগ্রাম কঠিন খুব। তো আমি যখন 2021 সালে 20 সালে গেলাম, তখনই মাথার মধ্যে আমার কাজ করছিল যে এদের জন্য কিছু করা। কিন্তু 2020 সালের আগে থেকে, অর্থাৎ 2016 সালে
বেশ কিছুদিন পর আমি আবারও পাহাড়ে যখন গেলাম, তখন পাহাড়কে এবার গেলাম আমি খাগড়াছড়িতে, উদ্দেশ্য সাজেক যাওয়ার উদ্দেশ্যে যেয়ে আমি সাজেকে গেলাম। অসম্ভব ভালো লাগলো, যদিও পরে আরও গিয়েছি, আমার আর ভালো লাগেনি, কারণ একটি ঘিঞ্জি দালান কোঠায় পরিণত হয়েছে। প্রকৃতির যে অবারিত সৌন্দর্য সেটি বিঘ্নিত হয়েছে বলে আমার ধারণা, বা আমি বিশ্বাসও করি। তো আমি নতুন করে আবার পাহাড়ের প্রেমে পড়লাম। আমার অসম্ভব ভালো লাগলো সাজেকে সেই উঠে আসা মেঘ দলকে। সেই মেঘের ভেলায় ভাসতে ভাসতে আমি প্রতি বছরই কম বেশি পাহাড়ে গিয়েছি। এর মধ্যে রাঙামাটি আছে, বান্দরবনও আছে, খাগড়াছড়ি আছে। তো সেই খাগড়াছড়িতেই আমি দেখলাম যে এখানে একবার, অর্থাৎ 2020 সালে গেলাম। যখন 21 সালে আবার গেলাম, তখন আমি 16 সালের পরই আমি পাহাড়ের মানুষ তৈরি করার শুরু করি। সেটি হয়তো খুব ক্ষুদ্র ইয়েতে ছিল, স্কেলে ছিল, কিন্তু আমি করেছি। স্বয়ংসম্পন্ন মানুষ তৈরি করেছি, শক্ত পায়ে দাঁড় করিয়ে দিয়েছি, করেছি মানুষকে। সেই বোধ থেকেই ভাবলাম যে এখানে নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষ যারা, তারা তো অনেক কাজ করে এবং তারা কিন্তু হাতের কাজে পারদর্শী। ওখানে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী বিভিন্ন নামে, অর্থাৎ আলাদা আলাদা তাদের গোত্র আছে, তারা বসবাস করে, যেমন মারমা, চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, এরকম বহুবিধ ভাগে বিভক্ত তারা। তো এরা কিন্তু হাতের কাজ জানে। তো আমি করলাম কি, আমি 21 সালে প্রথম ভাবলাম যে এদের জন্য কি করা যায়, এরা এত কষ্ট করে। তো এটা আমি আসলে পরীক্ষামূলকভাবে আমি নিজেও ভাবতে পারিনি। আমার স্বপ্ন ছিল যে এই মানুষগুলোর পুঁজির খুব অভাব। শুনলাম যে তাদের পুঁজির অভাব, তারা কোমর তাঁতে কাপড় বনে, আপনারা জানেন যে রানার বনে, তারপরে তারা যে পোশাকটা পরিধান করে, থামি, পিনিয়ন, বিভিন্ন নাম আছে, এগুলো বনে, চাদর বনে, তারপর গলার স্কার্ফ বনে, উত্তরীয় বনে, অনেক কিছুই বনে তারা। তারা অনেকটা জন্মগতভাবেই এই কাজটিতে তারা পারদর্শী। প্রত্যেক ঘরেই প্রায় কোমর তাঁত আছে। সেটি শোনার পর আমি ভাবলাম যে ঠিক আছে, তাদেরকে যদি পুঁজি তৈরি করার ব্যবস্থা করে দেওয়া যায়, অর্থাৎ উদ্যোক্তা তৈরি করা। এখানে একটা জিনিস দেখি যে অনলাইনে অনেকেই বলেন, বিভিন্ন জায়গা থেকে পণ্য কিনে নিয়ে এসে বিক্রি করেন এবং নিজেকে উদ্যোক্তা বলেন। আমি জানি না তারা কিভাবে উদ্যোক্তা হন, সেটা আমার মাথা নেয়। উদ্যোক্তা সেই মানুষ যে কর্মসংস্থান তৈরি করবে, নিজের পণ্য তৈরি করে বিপণনের ব্যবস্থা করবে এবং আরও তার চারপাশের মানুষকে কর্মের সুযোগ করে দেবে, সেই হচ্ছে উদ্যোক্তা। আমি চাইলাম তাদেরকে পুঁজি দিয়ে সাহায্য করে তাদেরকে উদ্যোক্তা তৈরি করা। সেই লক্ষ্যে আমি 21 সালে প্রথম 30 জনকে সুতা দিলাম। আমি টাকা দিলাম না, কারণ অনেকবার আমার অভিজ্ঞতা খারাপ, টাকা দিলে সেটি কাজ হয় না, দেখা যায় খরচ করে ফেলেছে। কারণ অভাবী সংসারে খাবারের টান পড়লেই তখন টাকাগুলো খরচ হয়ে যায়। যার জন্য তারা যে সুতো দেয়, সুতো দিয়ে বনে, সেই সুতো তাদেরকে আমি সরবরাহ করলাম নিজ অর্থে। সাংঘাতিকভাবে এটি ক্লিক করলো। অর্থাৎ এই এক একজনের 35, 40, 50 হাজার টাকা পর্যন্ত পুঁজি তৈরি হয়ে গেল। সেই আমার চলার শুরু। সেই শুরু থেকেই আমি আজ অবধি, এই লাস্ট দিয়ে আসলাম ডিসেম্বরের 12 তারিখ, ওখানে আমি গিয়ে 11 তারিখ গিয়েছিলাম, 10 তারিখে যেয়ে 11 তারিখে আমি ওখানে 10 তারিখ রাতে উঠে 11 তারিখ পৌঁছেছি। 12 তারিখে ওখানে আমি 116 জন নারীর মধ্যে এই সহায়তার হাত বাড়িয়ে দিলাম। 100 জন নারীকে আমি সুতো দিলাম, আর 110 জন, দুঃখিত, 110 জন নারীকে আমি সুতো দিলাম, আর 6 জন নারীকে আমি সেলাই মেশিন দিলাম। এখানে বলে রাখা ভালো, আমি 21 সালেও 8 জন নারীকে সেলাই মেশিন দিয়েছিলাম, যারা নিজেদের পা শক্ত করেছে, অর্থাৎ উপার্জন করছে। সেই দেখে আমি আবারও 22 সালে আরও 6 জনকে সেলাই মেশিন কিনে দিলাম। তারাও সকলেই দাঁড়িয়ে গেছে। তো এবারও চাহিদা ছিল 6টির সেলাই মেশিনের, সেই 6 জনকে আমি আবারও সেলাই মেশিন দিলাম, যারা এই মেশিনে সেলাই করে তারা উপার্জন করবে। অনেকেই আমি যখন ছবিগুলো পোস্ট দিই, অনেকেই জানতে চায় যে আপা কিসের কাজ এগুলো ম্যাডাম,
কোন ধরনের কাজ, কোথায় যাচ্ছেন, এগুলো কি বিক্রি করেন কিনা, বা এখানে আপনি কি ঋণ দিচ্ছেন কিনা, বা এখানে ওরা কি আপনাকে টাকা ফেরত দেবে কিনা, বা ওদের পণ্য কি আপনি নিয়ে এসে বিক্রি করেন কিনা, কোনটি? আমি সকলের উদ্দেশ্যেই বলছি, এটি কোনোটিই নয়। আমার যে উদ্দেশ্য ছিল তাদের পুঁজি তৈরি করে দেওয়া, অর্থাৎ যে টাকাটা তাদের তৈরি হচ্ছে এই পণ্য বিক্রি করে, সেই টাকাটা তাদের ভবিষ্যতে তারা নিজেদের কাজে লাগাবে, অর্থাৎ পরবর্তীতে আবার এই টাকাটাকেই সে রোল করবে, খাটাবে, যেটা সহজ বাংলায় আমরা বলি, করে তার বিজনেসটাকে চালু রাখবে। এই পিনন থামি এই ধরনের তাদের তাঁতের পণ্য, উৎপাদিত পণ্যের যথেষ্ট চাহিদা রয়েছে এবং অনেকটাই দাম। আমি যে সুতো তাদেরকে দেই তাতে তারা 10 সেট তৈরি করতে পারে এবং 10 সেট পোশাক, 1 সেট পোশাক একদম যদি আমি কম মূল্য ধরি, আমি এবার বাজার যাচাই করলাম, তারা বলল এগুলো 4,500-5,000 টাকায় বিক্রি হয়। আমি যদি তারও কম মূল্য ধরি তাহলেও 35,000 থেকে 40,000 টাকা তাদের পুঁজি তৈরি হয়ে যায়। এবং আমি মনে করি সেই পুঁজি তারা যদি নষ্ট না করে, সেখান থেকে তার 50% বা তারও কম যদি তারা রোল করে, অর্থাৎ আবার পরবর্তীতে ব্যবহার করে, তাহলে তাদেরকে পেছনে ফিরে তাকাতে আর হবে না। হ্যাঁ, আমি কাউকে ঋণ দিইনি। আমি আমার নিজের অর্থায়নে এবং আমার কিছু সুহৃদের যারা আমার পাশে দাঁড়িয়েছেন তারাও আমাকে কিছু সাহায্য করেছেন, সেইটি দিয়েই তাদেরকে আমি এককালীন এটি দিয়েছি। আমি দিয়েছি তাদের যে কাজ করবে তার ম্যাটেরিয়ালস, অর্থাৎ উপকরণ দিয়ে তাদেরকে আমি সহায়তা করেছি। সেই উপকরণ দিয়ে তারা তৈরি করবে, শ্রম তার, এবং এর বিক্রির লব্ধ অর্থ পুরোটাই তার। আমাকে কখনোই টাকা ফেরত দিতে হবে না। আমি টাকা ফেরত নেওয়ার জন্য সেখানে যাইনি, বা ব্যবসা করার জন্য আমি যাইনি। আমি মনে করেছি যে পৃথিবীতে আমি এসেছি, কদিন পর আমি চলে যাব, কবে যাব আমি জানি না, বা আমরা কেউই জানি না। সেহেতু যে কদিন বেঁচে আছি, এই যে পৃথিবীর আলো বাতাস অক্সিজেন সব কিছুতে আমি পুষ্ট হয়েছি, সমাজ আমাকে সুযোগ করে দিয়েছে, আমি লেখাপড়া শিখতে পেরেছি, প্রতিষ্ঠিত হয়েছি, আমার কিছু সমাজের প্রতি, মানুষের প্রতি, প্রকৃতির প্রতি দায়বদ্ধতা আছে। আমি সেই দায়বদ্ধতা থেকেই এই কাজগুলো করছি। সেখানে একটি মা মেয়েকে আমি একটি চায়ের দোকান করে দিয়েছি। এই দোকানটি তার ছিলই, আগেই ছিল, কিন্তু সেখানে তেমন কোনো ছিল না, সামগ্রী ছিল না যা তাকে সাশ্রয় বললে ভুল হবে, তাকে জীবন ধারণ করার সুযোগ করে দিতে পারে, অর্থাৎ দৈনন্দিন যে জীবনযাপনের জন্য যে খরচ লাগে সেটি সেখান থেকে আয় হতে পারে, সেই রকম কোনো সুযোগ ছিল না, অর্থাৎ তার কোনো সামগ্রীই ছিল না। আমাকে যখন বলা হলো সেখান থেকে, তো তখন আমি তাকে এই সামগ্রী দিয়ে, অর্থাৎ তার দোকানে যেসব বিক্রি হবে, চায়ের সঙ্গে যে টাগুলো সে বিক্রি করে, অর্থাৎ চা খাওয়ার সময় মানুষ যেগুলো খেতে চায় বা ওখানে চলে, অর্থাৎ মানুষ পছন্দ করে, সেগুলো আমি তাকে কিনে দিলাম, উপকরণ। 2 বছরের মধ্যে, এটিও দিয়েছিলাম 21 সালে, 2 বছরের মধ্যে সে দাঁড়িয়ে গেছে। তার 3টি সন্তান দাঁড়িয়েছে আগেই। তার 3টি সন্তান, তার স্বামীকে একসময় গুলি করে নাকি মারা হয়েছে শুনেছি, মা মেয়েটির। সে তার মেয়েগুলো লেখাপড়া করতো না, কিন্তু 3টি মেয়ে এখন লেখাপড়া করে, একটি এসএসসি পাশ করে গিয়েছে, বাকিগুলোও পড়ে। এই যে সুতো দিয়েছে, এদের অনেকের মেয়েরাই কেউ নার্সিং পড়ছে, কেউ স্কুলে পড়ছে, কেউ কলেজে পড়ছে। এটা তাদের দেয় তথ্য। আমি তাদের বাড়িতে গিয়েছি, তার বোনা অবস্থায় দেখেছি, এবং আমার বিশ্বাস এই মানুষগুলো সত্যি সত্যি পরিশ্রমী এবং অত্যন্ত পিছিয়ে পড়া বলতে এই জন্য, কারণ দুর্গম অঞ্চলেই তাদের বসবাস। সেই দুর্গমতা ভেদ করে সামনে আসাটা অত্যন্ত চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জিং সময়টার জন্যই আমি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি কতটুকু সফল হব আমি জানি না। এ পর্যন্ত 400রও বেশি নারীকে, সবাই নারী, এখানে একটু উল্লেখ করার মতো যে সবাই তারা নারী, 400রও বেশি নারীকে আমি সুতো দিয়েছি। পাশাপাশি আরেকটি কথা বলি, যেটি ভুলে গিয়েছিলাম, সেটি হচ্ছে খাগড়াছড়ি জেলায় সদরেই আমি নিজে যে এটা বিতরণ করি, কিন্তু এরা খাগড়াছড়ি বিভিন্ন দূর দূরান্তেই বসবাস করে, দুর্গম পাহাড়ে, যেখানে আমার যাওয়া সম্ভব হয় না।
তো খাগড়াছড়ি আরেকটি পার্শ্ববর্তী উপজেলা, সেটি হচ্ছে নাম মাটিরাঙ্গা, অনেকেই নাম শুনেছেন, এবং খাগড়াছড়ি যেতে হলে এটার উপর দিয়েই যেতে হয়। সেখানে একটি গ্রাম মোড়া গ্রাম বলে পরিচিত। তা আমি যখন শুনলাম যে ওখানে সবাই মোড়া তৈরি করে, এবং এখানে যেমন সুতো দেওয়া হয়েছে, যেমন সব ত্রিপুরা নারীকে তারা এই কাজটা করে, এটা মুসলিম নারীরা করে না। এখানে এই গ্রামে মোড়ার কাজটি করে আবার সব মুসলিম নারী। এখানেও প্রায় 100 জনের মতো মোড়ার উপকরণ আমি দিয়ে সরবরাহ করেছি 3 বারে। সরবরাহ করার ফলে এই সব নারীরাও স্বাবলম্বী হয়েছে। তারাও তাদেরকে 20 জোড়া মোড়ার বোনার মতো আমি 20 জোড়া না, দুঃখিত, 10 জোড়া অর্থাৎ 20টা মোড়ার বোনার মতো ম্যাটেরিয়ালস দিয়েছি, উপকরণ দিয়েছি। যা তাদেরও ওই পুঁজির অভাব একই, তাদেরও পুঁজির অভাব, তাদেরকে দিয়েছি। তারা এই 20 জোড়া মোড়া বিক্রি করে, 10 জোড়া অর্থাৎ 20টা মোড়া বিক্রি করে যে আয় হবে পুরোটাই তার, এবং সেখান থেকে সে তার একটা অংশ সে পরবর্তী মোড়া তৈরির উপকরণ কেনার কাজে ব্যবহার করবে। একইভাবে ত্রিপুরা নারীরাও তাই। এবং এখানেও কোনো ফেরত দেওয়ার বিষয় নাই। এখানেও আমার উদ্দেশ্য ছিল পুঁজি তৈরি করে দেওয়া, যার অভাব। আপনারা দাদন শব্দটার সঙ্গে কতজন পরিচিত আছেন জানি না। তারা এইখানে দাদনের শিকার। তারা যেখান থেকে সুদের উপর টাকা নিত, সেখান থেকে নিয়ে তারা বানিয়ে বিক্রি করলে তাদের কাছে কিছুই থাকতো না। অনেকে আবার যারা মোড়া বিক্রি করেন, অর্থাৎ পাইকারি বিক্রি করেন, তারাই এই উপকরণ সরবরাহ করতো এবং কম দামে কিনে নিত, ফলে তাদের হাতে আর কোনো লাভ থাকতো না। আমি চেয়েছি যে তারা যাতে আর্থিকভাবে সচ্ছল হয়। হ্যাঁ, আমি কখনো ভাবিনি যে ভাবছিও না যে তারা দালান তুলবে, তারা গাড়ি বাড়ি করবে, তা নয়। আমি ভাবছি তার বাচ্চাটা যাতে অসুস্থ হলে মিনিমাম চিকিৎসাটুকু পায়, অন্তত ভাত মাছ বা ভাত ভর্তা হলেও, ভাত ডাল হলেও পেট ভরে খেতে পারে, মাথা গুজার একটি ঠাঁই পায়, সেই ব্যবস্থাটাই আমি করতে চেয়েছি। আমি জানি না তারা কতটুকুন সফলতা লাভ করবে। আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত আমি গত 2 বছর, অর্থাৎ 21, 22, 23, অলরেডি 3 বছর হয়ে যাচ্ছে, 3 বছরে 400রও অধিক নারী এই পাহাড়ে আমি তাদেরকে স্বয়ংসম্পূর্ণ বলতে স্বাবলম্বী, অর্থাৎ উপার্জনক্ষম করতে সাহায্য করেছি। তারা যদি আমার এই চেষ্টাটাকে ধরে রাখে, আমার বিশ্বাস, আমি বিশ্বাস করি একটি নারী মানেই একটি পরিবার, আর একটি পরিবার মানেই অনেক কিছু। একটু নতুন শিশু, নতুন ফসল, নতুন রঙিন দিন। সেই নারী যখন ভালোভাবে থাকবে, অবশ্যই তার পরিবার ভালো থাকতে বাধ্য, এটি আমার বিশ্বাস। এবং সেই বিশ্বাস থেকেই আমি পাহাড়ে কাজগুলো করেছি, আর সমতল ভূমিতেও আমি কাজ করি। সেটিও আমার পরিচিতর জন্য অনেকের মধ্যে আমি সেলাই মেশিন দিয়েছি, লেখাপড়া শিখিয়েছি, বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, বা আরও যেটি আমার পক্ষে সম্ভব। আমার পক্ষে তো অনেক কিছু সম্ভব নয়, কারণ আর্থিকভাবে আমিও এমন বিশাল কোনো ব্যক্তি নই। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি। তবে এখানে প্রশ্ন আছে, কেউ চাইলেই যে তাকে আমি তার পাশে দাঁড়াবো তা নয়। আমার কাছে সেই মানুষটি প্রায়োরিটি পাবে সৎ, সত্যবাদী এবং পরিশ্রমী। সে পরিশ্রম করে নিজের ভাগ্য বদলাবে, তবে আমার হাত তার দিকে প্রসারিত হয়। আমার সাধ্য মতো, সবসময় পারি না, যখন পারি তখন করি। আজকে আমি আমার কাজগুলো নিয়ে আপনাদের সঙ্গে ভাগাভাগি করলাম, অর্থাৎ শেয়ার করলাম, আপনাদেরকে জানালাম, কারণ এই প্রশ্নটা বরাবরই আমাকে অনেকেই করে থাকেন, বিশেষ করে ছবি দেখলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে কোনো এক চায়ে।